নাগরিক সমাজ কতটা সচেতন? সুনাগরিকের দায়িত্ববোধ কেমন? তারা কি স্পষ্ট অভিমত প্রকাশ করছেন, নাকি চিলের থাবায় কানের পেছনে ছুটছেন, অথবা নীরব দর্শক হিসেবে বাক স্বাধীনতার নামে বোধহীন ক্রিয়াতেই সন্তুষ্ট? তারা কি স্বাধীনতার দায়ের সাথে আমিত্বকে ধারণ করেন, নাকি ভার হিসেবে ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রকে দোষী করেই বিকৃত আচারে তৃপ্ত? কথা হচ্ছে সুচিন্তিত বিবেচনা, সত্য জানা এবং সঠিক তথ্য প্রকাশ করার দায়িত্ব কিন্তু সবার। সমাজের সম্প্রীতি রক্ষার্থে নাগরিক দায়িত্ববোধ থেকেই চ্যানেল 24-এর এই সাপ্তাহিক আয়োজন মুক্তকণ্ঠ নিবেদন করছে ইস্পাহানি মির্জাপুর চা। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। রাজধানীতে আজকেও সড়ক এবং রেল লাইনে অবস্থান নেওয়া ব্যাটারি চালিত রিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। গতকাল চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করেও হয়েছে শ্রমিকদের বিক্ষোভ। লক্ষ্মীপুরে গতকাল ছাত্র আন্দোলনে আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আর এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতেও আন্দোলন করতে আমরা দেখেছি। এভাবে দাবির হিড়িক পড়ে যাওয়ায় যেমন ব্যাহত হচ্ছে জনজীবন, ঠিক তেমনি দেখা দিয়েছে নানান প্রশ্ন। সকল দাবি কি যৌক্তিক? সব দাবি আদায় করতেই কি নামতে হবে রাজপথে? এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই আমরা। আলোচনার বিষয় তাই আমরা নির্ধারণ করেছি রাজপথেই কি সমাধান। এই বিষয়টি আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে আমার সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, কষ্ট করে আপনারা সময় দিয়েছেন। মাসুদ কামাল, এইভাবেই দাবির হিড়িক পড়ে যাওয়া পর্যবেক্ষণ মহলে নানান প্রশ্ন জন্ম দিয়েছে, যেমনটি বলছিলাম। তো আপনি আসলে এই বিষয়টি পর্যবেক্ষণ কিভাবে করছেন? দেখেন, একটা জিনিস কি, আমি এটাকে আসলে দুভাবেই দেখতে চাই। কারণে একটা মানুষ রাস্তায় নামে কেন? সবসময় কি সমাজে বিশৃঙ্খলা করার জন্য নামে? তার তো নিজস্ব কিছু দাবি থাকতেই পারে, এবং সেই দাবিগুলি যখন অর্জিত না হয়, দাবিগুলো নিয়ে সে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায়, তাদের কাছে উপস্থাপন করে। তারপরে যখন কাজ না হয়, তখন তারা বাধ্য হয়ে রাস্তায় নামে। ব্যাপারটাকে এভাবেও তো আপনি দেখতে পারেন। আমি কোনো দাবি নিয়ে কেউ রাস্তায় নামলো, ওই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম, আমার যাওয়ার সমস্যা হলো, আমি বিরক্ত হলাম এবং আমি বললাম এরা কেন নামে। ব্যাপারটা কিন্তু এরকম এত অতি সরলীকৃত নয়। তারাও তো যারা নামছে তারা কি কষ্ট করছে না? তো তাদের যে দাবিগুলো, তাদের যে তাদের দাবিগুলো যৌক্তিক কিনা সেটাও তো বিবেচনা করে দেখতে হবে, এবং দাবি যৌক্তিক না সেটা নিয়ে আলোচনা করতে হবে। আপনার কাছে আমাকে দাবি দিলাম, আপনি বলেন যৌক্তিক হয় নাই, আপনার সেই না বলে দেওয়ার অথরিটি আপনার আছে কিনা সেটাও বুঝতে হবে, আপনার মধ্যে সেই মানবিক চিন্তাগুলি আছে কিনা সেটাও বুঝতে হবে। যেমন ধরেন, আমি একটা কথা বলি আপনাকে, আমি এই সিম্পলি একটা দাবি নিয়ে আলোচনা করি। কালকে আমি যাচ্ছিলাম এক জায়গায় সকালবেলা, খুবই ঝামেলায় পড়ে গেলাম এই আপনার নিয়ে, এই ব্যাটারি চালিত রিক্সা ওনাদের যে দাবিটা নিয়ে। আমি একটা লম্বা পথ হেঁটে গিয়েছি, বলে সে বাধ্য হয়ে গিয়েছি। আমার কষ্ট হয়েছে, কিন্তু লম্বা পথ হেঁটে যাওয়াটা আমার জন্য রোদ ছিল সকালের দিকে। কিন্তু আপনি একটা কথা ভাবেন তো, যারা রাস্তায় নেমেছিল তারা কেউ নেমেছিল? আমি কতগুলি ঘটনা বলি, ছোট ছোট করে বলি আমি। ব্যাটারি চালিত রিক্সা তো ঢাকা শহরে ছিল, আগে প্রধান সড়কে চলতে পারতো না, কোনাকাঞ্চি দিয়ে চলতো, ভেতরের রাস্তাগুলি চলতো। মাঝখানে একবার এগুলো উৎখাত অভিযান শুরু হয়ে গেল, বন্ধ ছিল, এবং তখন রীতিমতো ওদের গ্যারেজে যেয়ে এগুলো ধরা আরম্ভ করলো। তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে না, এটা চলবে, এটা চলতে দেওয়া উচিত। তখন অনেক তাকে স্তুতি করে অনেক কথা বলা হলো, যে উনি মানুষের মনে গরিবের দুঃখ বুঝতে পেরেছেন, হ্যান ত্যান হাবি যাবি অনেক, যেটা হইতো আর কি আগে। যারা বন্ধ করেছিল তারাও আবার বললো যে না, উনি মানুষের দরদ বুঝতে পারেন, ব্যাপার তুমি দরদ বুঝতে পারেন, আগে তুমি কি করলা? তো যাই হোক, হলো। এবং যখন মাত্র উনি বললেন যে চলবে, সঙ্গে সঙ্গে দেখা গেলো কি জোয়ারের পানির মতো সমানে এই ব্যাটারি চালিত রিক্সা চালানো শুরু হয়ে গেল, এবং সেগুলো তৈরি করা শুরু হলো, নতুন নতুন ভঙ্গিতে তৈরি হতে লাগলো। এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার হঠাৎ করে বলল যে 3 দিনের মধ্যে এটাকে বন্ধ করে দিতে হবে। এই যে অর্ডারটা, সর্বশেষ যে অর্ডারটা যিনি দিয়েছেন, উনি হয়তো খুবই প্রাজ্ঞ লোক, আদালতের মানুষজন প্রাজ্ঞত হবেনি। আমি ওনার কাছে একটা প্রশ্ন, উনি 3 দিন বুঝেন, 3 দিন কাকে বলে বুঝেন? 3 দিনের মধ্যে আপনি এই লোকগুলোকে উঠাই দিবেন কি করে? কতগুলি লোক এখানে জড়িত আপনি জানেন?
এবং আগে তো ওরা যারা শুরু করেছিল, যারা এটা মনে করেন আপনার এই এতগুলি রিক্সা বানিয়েছিল গত কয়েক মাসে, এরা সবকে আওয়ামী লীগ করে, সবকে সরেছে দোসর, তা তো না। অনেক মিডল ক্লাস ফ্যামিলির লোক আমি জানি পেনশন পাওয়ার পর টাকাটা দিয়ে এখানে একটা রেগুলার ইনকামের ব্যবস্থা তারা করতে চায়। আমি এরকম অনেক লোককে চিনি যারা আমাকে 2-3টা রিক্সা এরকম বানিয়েছে, বানিয়ে ওগুলি ভাড়া দিয়ে দিয়ে তারা চলে। তো তাদের কি হবে এখন? আপনি তো কলমের 1 খোঁচায় 3 দিন বলে দিলেন। তো ওরা যে রাস্তায় নামলো, ওরা কি এমনি এমনি নেমেছিল? ওরাও তো ওই সময়কার প্রশাসনের অর্ডারে তারা নামার সাহসটা পেয়েছিল। ওগুলো আলোচনা করেন, আপনারা ব্যবস্থা তো করবেন। আচ্ছা, এটা গেলো একটা দিক। ভাবেন তো একটা কথা আমি বলি আপনাকে, ব্যাটারি চালিত রিক্সা চলবে না, কিন্তু মানুষ চালিত রিক্সা চলবে। কেন? মানুষকে দিয়ে আপনি একটা রিক্সা টানিয়ে নেবেন, তার পেছনে আপনি বাবুর মতো করে পায়ের উপরে পা তুলে বসে থাকবেন। এটা কি সভ্য সমাজে চলে? একটা মানুষ আপনাকে টেনে নিয়ে যাবে, এটা কোনো সভ্যতা হতে পারে? বরঞ্চ আপনি বলতে পারতেন যে মানুষ চালিত কোনো রিক্সা চলবে না, সব ব্যাটারি চালিত চলবে। এটা হতো একটা মানবিক সিদ্ধান্ত, এটা হতো একটা মানবিক সিদ্ধান্ত। আপনি তো অমানবিক কাজ করতেছেন। তাহলে মানুষ চালিত রিক্সাটা কেন চলবে? আপনি বলছেন এই রিক্সার কারণে অ্যাক্সিডেন্ট হয়। কত অ্যাক্সিডেন্ট হয়? একটা পরিসংখ্যান বের করেন তো, কত অ্যাক্সিডেন্ট হয়? কটা অ্যাক্সিডেন্ট হয়? ওইটা অ্যাক্সিডেন্ট হয় না? ওইটা এইটা তো অ্যাক্সিডেন্ট হলে পরে একবার অ্যাক্সিডেন্ট, ওটা তো প্রত্যেকটা চালক অসুস্থ হয়ে যায়। যে লক্ষ লক্ষ চালক পায়ে প্যাডেল মেরে রিক্সা চালায়, তারা তো প্রত্যেকের আয়ু আপনি কমিয়ে দিচ্ছেন। এটা আপনি যে কোনো একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে এটা একটা স্বাস্থ্যকর কাজ কিনা, আপনি ওটা করতে দিচ্ছেন, এটা করতে দিবেন না। আপনি বলতে পারেন স্পিড বেশি হয়, ওকে, আপনি স্পিড কন্ট্রোল করার চেষ্টা করেন। স্পিড কন্ট্রোল তো আছে, ব্যাটারি যে পাওয়ারটা তার উপর ডিপেন্ড করে। আপনি বলেন যে রিক্সার জন্য এই ব্যাটারি ইউজ করা যাবে না, এই ব্যাটারি ইউজ করতে হবে, এটা করেন। আমি তো অন্য কাহিনী শুনতেছি এখন, সেটাও একটু বলে নেই যে কাহিনী শুনতেছি যে কোনো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওনারা কিছু রিক্সা আমদানি করেছেন যেটা নাকি অধিকতর মানে নিরাপদ, ওইটাকে মার্কেটিং করার জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে। এটাও তো শুনতেছি। 2 দিন পরে নিশ্চয়ই দেখতে পারবো যে ওই কোম্পানির গাড়িগুলো একটার পর একটা নামে কিনা। তো এগুলি হলো জানেন ধান্দাবাজি ভাই, গরিব মারার একটা প্র্যাকটিস। তো এরা যদি আন্দোলন করে, আন্দোলনটা কি অবৈধ হয়ে গেল? এরাই তো আন্দোলন করবে। আমি তো এই আন্দোলনের পক্ষে। কে অর্ডার দিছে, কার কি অর্ডার আছে ভাই সে দেখ। আমি আন্দোলনের পক্ষে, কারণ এই মানুষগুলো আমার পরিচিত মানুষ। যারা অর্ডার দিয়েছে তাদের সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না। ওগুলো আমার শ্রেণীর মানুষ না, ওরা অন্য শ্রেণীর মানুষ। ওরা অন্যদের স্বার্থ রক্ষা করে। এই গরিবের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে। কিন্তু কেউ কেউ বলছেন যে এই আন্দোলনের ধরনটা কি ভিন্নভাবে করা যায় কিনা। কিভাবে করবেন আপনি? যেমন একজন শিক্ষার্থী লিখেছেন, তিনি ঢাকা কলেজে, তিনি বলেছেন যে গণস্বাক্ষর সংগ্রহ করা যেতে পারে, প্রশাসনের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করা যেতে পারে, অথবা মিডিয়ার মাধ্যমে মতামত প্রকাশ করা যেতে পারে। এই ধরনের বিভিন্ন রকমের কিছু বিকল্প পদ্ধতির কথা তাদেরকে সেই সময় দিয়েছেন। আপনি বলে দিলেন যে 3 দিনের মধ্যে উঠতে হবে। জি, ওনারা কি কারো মতামত দিয়েছেন? নিশ্চয়ই না। তাহলে যাদের মতামত নেওয়ার কথা তারা মতামত নেয় না, আর এই গরিব মানুষ তাদেরকে আপনি মতামত নেওয়ার জন্য জ্ঞান দিচ্ছেন। আরেকটা প্রশ্ন একটু ঘুরে ফিরে আসছে, এবং অনেকেই বলছেন যে যারা গত বছর কোনো দাবিতে আগে কখনো কর্মবিরতি পালন করেননি, কিন্তু এখন তারা কর্মবিরতি করছেন, তারা আন্দোলন করছেন, এই বিষয়টা কি বলবেন? এটা তো স্বাভাবিক। আগে আন্দোলন করে না, আগে ভাবছে স্বৈরাচারের সঙ্গে আন্দোলন করে কি লাভ, তো গুলি করে মেরে ফেলাবে। এখন তো একটা মানবিক সরকার আসছে, তো এই দাবি তো তারা মানবিক সরকারের কাছে করবে। এটা তো স্বাভাবিক ঘটনা, এটা তো অস্বাভাবিক কিছু না। জি জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে নিশ্চয়ই আবার আসছি। শেখ হাফিজুর রহমান কাজন, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাইবো। এই যে আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলনের কথাই বলছিলাম, শিক্ষা বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা এই আন্দোলনের কারণে তাদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে, অফিসগামী মানুষও বিপদে পড়ছেন, জরুরি পরিষেবা বিপদে পড়ছে। এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক রকম কথা বলছেন। আপনার মূল্যায়নটা জানতে চাইবো। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ সহ আলোচক মাসুদ কামাল ভাই, ধন্যবাদ। আমার যেটা মনে হয়েছে যে আপনার 5 আগস্টের পরে তো 3 দিন কোনো সরকার ছিল না, 8ই আগস্টের পরে। জি,
আমরা যে পরিমাণ দাবি দেওয়া তারপরে আন্দোলন দেখছি, তাতে করে আপনার পুরো আগস্ট মাসে কিন্তু একটা কথা কিংবা পত্রিকাতে কিন্তু লেখালেখি হয়েছে যে এতদিন দাবি দেওয়া আন্দোলন কোথায় ছিল। জি, হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে যারা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন ঘটিয়েছেন, নতুন করে একটা সরকার এসছে, এখন তাদের তো একটা বড় কমিটমেন্টের জায়গা হচ্ছে সবাই যেন মুক্তভাবে কথা বলতে পারে, তাদের আন্দোলন করতে পারে, তাদের দাবি দেওয়া প্রকাশ করতে পারে, তারপরে আপনার গণতান্ত্রিক অধিকারগুলো তারা যে কোনো জায়গাতে শান্তিপূর্ণভাবে সেটা প্রকাশ করতে পারে। এখন বিষয়টা হয়েছে যে আপনি দাবি দেওয়া আন্দোলন করবেন, কিন্তু বিষয়টা হয় কি যে আপনি স্বাধীনতার সাথে, আমি যখন বলি যে স্বাধীনতার সাথে কিন্তু একটা দায়িত্ব থাকে। হ্যাঁ, আপনি কিন্তু আনকন্ট্রোল কোনো কিছু, আনকন্ট্রোল দাবি দেওয়া, আনকন্ট্রোলড আন্দোলন, আনকন্ট্রোলড মানে স্বাধীনতা, কোনো কিছুই কিন্তু পৃথিবীর কোথাও আপনি পাবেন না। তবে আপনি যে শিরোনামটা করেছেন যে হ্যাঁ, যে সব কিছু কি রাস্তায় সমাধান হবে কিনা কিংবা সব কিছু আন্দোলনের মাধ্যমে হবে কিনা, এইটা একটা কম্বিনেশন কেন? কারণ আপনি পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেও দেখবেন যে ওখানে খুব সিস্টেমেটিক সব কিছু, যে ওখানকার জুডিশিয়ারি বলেন, ওখানকার এক্সিকিউটিভ বলেন, ওখানকার পার্লামেন্ট বলেন, কিংবা ওখানকার বিভিন্ন যে নাগরিক সেবা গ্রহণকারী নানা রকম প্রতিষ্ঠান, তারপরেও দেখবেন যে আপনার ওই যে কালো ব্যক্তিকে যে মেরে ফেললো একজন পুলিশ, এই যে হাঁটু দিয়ে চেপে 8 মিনিট, তখন কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু রাস্তায় নেমে গেছে। হ্যাঁ, ব্ল্যাক লাইভস ম্যাটার। তারপর আপনি গাজাতে যে জেনোসাইড হচ্ছে, আপনি দেখবেন যে বৈশ্বিক রাজনীতির কারণে তার যখন সুরাহা হচ্ছে না, তখন কিন্তু দেশে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে যাচ্ছে। সুতরাং এই বিষয়টা হচ্ছে কম্বিনেশন অফ টু, যে আপনি রাস্তায় সবসময় কিন্তু মানুষ নামে না, এটা ঠিক। হ্যাঁ, আবার মানে অতিরিক্ত দাবি দেওয়া আন্দোলন সেইটা হচ্ছে কিনা, মানে সেইটাও কিন্তু একটা দেখার বিষয়। হ্যাঁ, এখন আমি এই বিষয়টাকে যেভাবে দেখি, যে এই অন্তর্বর্তী সরকারটা মানে এখন আমরা অনেকগুলো তথ্য পাচ্ছি যে এটা আসলে আরেকটু সময় নিয়ে, কিংবা যে সময়টা হয়েছিল যারা আন্দোলন করেছেন, যে এখানে বিএনপি, বামপন্থী দল, সিভিল সোসাইটি, আরও সবার সাথে কথাবার্তা বলে এই সরকারটা হয়েছে খুবই দুর্বল। এবং আপনি দেখেন যে 100 দিন হয়ে গিয়েছে, এখন কিন্তু পুলিশ পুরোপুরি কিন্তু অ্যাক্টিভ না, পুরোপুরি সক্রিয় না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পুরোপুরি কাজ করছে না। কারণ আপনাকে বুঝতে হবে যে একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, তারপর এই যে ঢালাও আন্দোলন, ঢালাও দাবি দেওয়া, এইটা কিন্তু আমাদের পুলিশের সংস্কার দরকার, প্রশাসনের সংস্কার দরকার সত্যি, কিন্তু এই পুলিশ প্রশাসন এবং এই মানে পুলিশ এবং প্রশাসন দিয়ে আপনি কিন্তু মানে যদি সরকারটা আপনার কি বলে, যে সরকারের যদি সদিচ্ছা থাকে এবং সরকারের তরফ থেকে যদি কোনো হস্তক্ষেপ করা না হয়, তারা কিন্তু অনেক প্রফেশনালি কাজ করতে পারে না। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, তারা যে নির্বাচন করেছেন 3 মাসের ভেতরে, ওই সময় কিন্তু আমরা কম্প্যারেটিভলি যে রাজনৈতিক সরকারের সময় যেরকম আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা প্রশাসনিক অবস্থা দেখি, সেটার চেয়ে কিন্তু বেটার। এখন আপনি হয়েছে যে আপনার পুলিশ কাজ করছে না, গোয়েন্দা সংস্থা কাজ করছে না, মানে কাজ করছে না বলতে তাদের যে শতভাগ কাজ করার কথা, সেটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কারণ আমি ধরেন যে অনেকগুলো আন্দোলন যৌক্তিক, আবার অনেকগুলো আন্দোলন কিন্তু যৌক্তিক না। যেমন ধরেন যে আপনি মানে এই যে ব্যাটারি চালকদের যে আন্দোলন, তারপর 7 কলেজের আন্দোলন, তারপরে কিছু কিছু পেশাজীবীদের আন্দোলন ছিল, হ্যাঁ, সেগুলোকে আমি যৌক্তিক বলবো। কিন্তু আপনি যে অটো পাসের যে আন্দোলনটা হলো, এবং সেটার মধ্য দিয়ে পরবর্তীতে যখন ফলাফল প্রকাশিত হলো, তখন যারা ফেল করেছে তারা সচিবালয়ের মধ্যে গিয়ে ঢুকে আমরা দেখলাম সচিব এবং ওইখানে শিক্ষা বোর্ড, তার যে কর্মকর্তারা, তাদের কীরকম অসহায় অবস্থা। এবং আমার কাছে খুব মানে কষ্ট লেগেছে কি, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে সবার ভিতরে যে নতুন উদ্দীপনা, নতুন আশা, নতুন একটা স্বপ্ন তৈরি হয়েছে, এটা কিন্তু এই যে স্টুডেন্ট মব, বিভিন্ন জায়গাতে স্টুডেন্ট মব দিয়ে যে আপনি অনেক কিছু করে ফেললেন কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া, বিচারক নিয়োগ করলেন, শিক্ষক পদত্যাগ করিয়ে দিলেন, তারপরে আপনি সচিব, পুলিশ, এই পদায়নের ভিতরে তাদের দুর্নীতি দেখলাম আমরা, এটা কিন্তু খারাপ নজির হয়েছে। এবং আপনি চিন্তা করেন একজন সচিব তিনি মানে অনেকটা সময় পার করে তাকে সচিব হতে হয়, তিনি একসাথে সচিব, এবং তিনি কিন্তু তিনি একটা পরিবারের একজন বাবা, তার কিন্তু সন্তান আছে, এবং সেই সন্তান তুল্য
বাচ্চারা এসে যখন তাকে মানে বাধ্য করছেন একটা নীতি নৈতিকতাহীন কিংবা নিয়মহীন একটা কাজ করতে, মানে সেই সচিব, সেই পুলিশ কর্মকর্তা, সেই শিক্ষক কতটা অসহায়, এবং এই জিনিসগুলো কিন্তু ভালো নজির হয়নি। এবং আমি যেটা মনে করি যে আপনার বেশ কিছু আন্দোলন ছিল যৌক্তিক, আবার অনেকগুলো বিষয় ছিল এইটা আপনার মানে ওইটাকে আপনি কতটা যৌক্তিক বলবো, কারণ কিছু কিছু বিষয় থাকে যে আপনার যদি আপনার কোনো দাবি দেওয়া থাকে, আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানালেন, তাদের সাথে আলাপ আলোচনা করলেন এবং ফ্রুটফুল নেগোসিয়েশন কিংবা ডিসকাশন হলে ওখানেই কিন্তু শেষ। এর আগে যখন আন্দোলনগুলো হতো আমরা তো দেখতাম যে পুলিশের অনুমতির প্রয়োজন হতো। আপনি বলছিলেন যে সেইভাবে আসলে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করতে পারছে না বা করছে না। তো এখন কি আসলে পুলিশের অনুমতি লাগে বা কিভাবে আসলে এই আন্দোলনগুলো হচ্ছে? আমি যেটা মনে করি যে একটা পুলিশি রাষ্ট্র কখনোই আমি সমর্থন করি না। হ্যাঁ, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেখানে মাওলানা ভাসানী ছিলেন, তাজউদ্দিন ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, এটা বিশাল এক বড় একটা ব্যাপার, এবং সেটা কোনো পুলিশি রাষ্ট্র করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি, এবং সেটা আমাদের কাম্য না। কিন্তু হয় কি যে বাংলাদেশে ধরেন যে আপনি 10-15 বছর আগে যে বাংলাদেশ ছিল, এখনকার বাংলাদেশ কিন্তু অনেক বেশি জটিল। এখনকার আপনি শিক্ষা, এখনকার যে ব্যবসা বাণিজ্য, এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এখনকার যে চরমপন্থীদের উত্থান, তারপর সব কিছু মিলে, তারপর জিও পলিটিক্স, এখন কিন্তু আপনার মানে মানে একটা সিস্টেমের মধ্যে সব কিছু থাকা উচিত। আপনি ধরেন যে আমরা আগেও দেখেছি যে ছোটোখাটো যে কোনো একটা ক্লাব, কোনো একটা অ্যাসোসিয়েশন, কোনো একটা অ্যালামনাই, তারা যে অনুষ্ঠানগুলো করছেন তারা তাদের মতো করে করছেন, এটার জন্য পুলিশের অনুমতির দরকার নাই। কিন্তু যখন বড় একটা ধরেন যে হেফাজত একটা সমাবেশ করবে, কিংবা বিএনপি একটা সমাবেশ করবে, কিংবা আওয়ামী লীগ একটা সমাবেশ করবে, কিংবা ধরেন যে কোনো পেশাজীবী শ্রেণী একটা সমাবেশ করবে, হ্যাঁ, তখন ধরেন যে সেই জিনিসটা পুলিশের জানা থাকা দরকার। কারণ যদি লক্ষ লক্ষ লোক বা হাজার হাজার লোকের কোনো একটা সমাবেশ হয়, তাহলে সেখানে নানা রকম প্রিকশনস নিতে হয়। সেখানে একটা ঘটনা ঘটতে পারে, কিংবা ধরেন সেখানে কেউ অসুস্থ হলে, কিংবা সেখানে একটা যদি আপনার অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়ে যায়, তাহলে পরে সেইটা সেখান থেকে আবার ধরেন যে একটা, কারণ আমাদের এখানে আমরা দেখেছি যে ফেসবুকে গুজব ছড়িয়ে একটা দাঙ্গা পরিস্থিতি, হিন্দু মুসলিম দাঙ্গা, কিংবা আপনার রামুতে যে ইস্যু ক্রিয়েট করা হচ্ছে। সুতরাং এইটা আপনার একটা সিস্টেমের মধ্যে দিয়ে হওয়া উচিত। কিন্তু এটা আবার এরকম না যে পুলিশের উপর সব কর্তৃত্ব আমি দিয়ে দেবো, একটা পুলিশি রাষ্ট্র হবে, সেটা কিন্তু আমাদের কাম্য না। অনেক ধন্যবাদ। আপনার কাছে আবারও আসছে মাসুদ কামাল। সাকিব আল হাসান ইস্যুতে আমরা আন্দোলন হতে দেখেছি, আমরা দেখেছি তাবলিগের যিনি মাওলানা সাদ, তার ইস্যু নিয়েও আন্দোলন হচ্ছে, এবং এই ইস্যুগুলো আসলে আপনার কাছে কতখানি যৌক্তিক বলে মনে হয়? আমরা ছোট একটা বিরতি নিয়ে আসতে চাই, বিরতির পরে এটার উত্তর আমরা জানার চেষ্টা করব। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছি একটু পর। বিরতির পর আরো একবার স্বাগত। ইস্পাহানি মির্জা পড়ছে আনিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা আলাপ করছি রাজপথেই কি সমাধান, এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে সম্মানিত অতিথি হিসেবে যারা রয়েছেন আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাদের দুজনকে আরো একবার ধন্যবাদ। বিরতির আগে মাসুদ কামাল, আপনার সাথে আলাপ করছিলাম সাকিব আল হাসান ইস্যুতে। গত সপ্তাহে আমরা দেখেছি আন্দোলন হচ্ছে, তাকে যেন আবারও দেশে ফিরিয়ে এনে খেলানো হয়। তাবলিগ জামাতের একটা আন্দোলন হচ্ছে মাওলানা সাদ ইস্যু নিয়ে। এছাড়া ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে একটা আন্দোলন আমরা দেখতে পাচ্ছি। এই যে আন্দোলনগুলো, এগুলো যৌক্তিকতা কতখানি আপনার কাছে? দেখেন, আমি বলি আপনাকে, যে কোনো আন্দোলনই যদি মনে করেন আপনার সিস্টেমেটিক ওয়েতে তার সলিউশন হয়ে যায়, তাহলে কিন্তু রাস্তায় নামার কোনো দরকার পড়ে না। আবার অনেক সময় এখানে কিছু মানে আপনার গোষ্ঠীও কাজ করে, এটা আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ তো আছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা, সেটা তো হতে পারে। আপনাকে একটা বাস্তবতা মনে রাখতে হবে। সেই বাস্তবতাটা হলো গিয়ে, দেখেন আমাদের এখান থেকে কিন্তু একটা 15 বছরের একটা আপনার চেপে থাকা স্বৈরাচারী সরকার কিন্তু পতন হয়েছে মাত্র কিছুদিন আগে, এবং সেই স্বৈরাচারী সরকারের যারা সুবিধাভোগী ছিল তারা কিন্তু এই সমাজ থেকে একদম কর্পূরের মতো উবে যায়নি, তারাও কিন্তু আছে। যে কোনো একটা বিপ্লবের পর আপনার একটা প্রতি বিপ্লব তো হয় না, হয়, কিন্তু সেটা কোত্থেকে হয়, কিভাবে হয়? যে ওই সুবিধাভোগী লোকগুলো কিন্তু নানাভাবে চেষ্টা করে একটা আনরেস্ট ক্রিয়েট করার জন্য।
এটা সোসাইটিতে থাকে। কাজেই যে কোনো আন্দোলন মানেই সেটা একদম সঠিক হচ্ছে সেটা আমি কিন্তু দাবি করছি না। কিন্তু আমার কথাটা হলো কি, দেখেন দেশের সবচেয়ে বড় মাস্তান কিন্তু গভর্নমেন্ট। আমি যদি মাস্তান বলি, ক্ষমতাধর বলি, যে কোন সংস্থাটা সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী, সেটা কে? সরকার। তো সরকারের নানা রকম মানে ইনস্ট্রুমেন্ট আছে, বিভিন্ন বিভাগ আছে, তারা জানে কোথায় কি হচ্ছে, তাদের গোয়েন্দা বাহিনী আছে, নানা ধরনের খবর আছে। যখন এই ধরনের একটা খবর তারা জানতে পারে, তখন তাৎক্ষণিকভাবে যদি সেটা যৌক্তিকতা থাকে তাহলে মেনে নেন, হয়তো প্রবলেম ক্রিয়েট করতে দিয়েন না। আর যদি অযৌক্তিক হয়, আপনারা যদি মনে করেন, তাদের সঙ্গে আলাপ করেন, আলাপ করে তাদের বোঝানোর চেষ্টা করেন, তাও যদি বুঝেন যে না তারা অযৌক্তিকভাবে করতেছে, তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, কোনো প্রবলেম তো নাই। কিন্তু রাস্তায় নামার আগেই তো থামানো যায়। আমার কথা হলো রাস্তা বন্ধ নামতে হবে কেন? আপনি রাস্তায় নামার আগেই সেটা সমাধান করেন। যারা রাস্তায় নামার পর আপনি এটা সমাধান করার চেষ্টা করেন না? করেন তো, ওই চেষ্টাটা আগে করেন। কিন্তু তারা তো সরকারের কাজটা কি? তারা জানানটা তো আগে দিচ্ছে না, রাস্তায় তাহলে আমি এতক্ষণ ধরে কি বললাম? সরকারের গোয়েন্দা সংস্থা নাই? নিশ্চয়ই রয়েছে। তারা জানে না? তারা যদি মনে করেন 10,000 লোক একত্র করে, ধরা যাক রাস্তা 10,000 লোক নামাই নিয়ে আসে, 10,000 লোক কিভাবে নামায়? 10,000 লোকের মধ্যে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। অবশ্যই আলাপ আলোচনা হয়েছে। এই আলাপ আলোচনা মাঝখানে কি সরকারের কেউ নাই? থাকে না কেন? থাকা তো উচিত। 10,000 লোকের একটা লোক হবে, সেখানে সরকারের একজন লোক থাকবে না? গোয়েন্দা সংস্থা তাহলে এদের কাজটা কি? বসে বসে বেতন নেওয়া? তাহলে গোয়েন্দা কেন? আপনি বলেন সে গোয়েন্দা কেন? সে তো কেরানি হতে পারতো, সে তো গোয়েন্দা। তার মানে কি? তারা তো সমস্ত দিক দিয়ে খোঁজখবর নিচ্ছে, তারা সরকারকে ইনফর্ম করে না কেন? সরকার তার আগেই ব্যবস্থা নিতে পারে। ঘটনা ঘটে যাওয়ার পর সরকার কেন ব্যবস্থা নেবে? শোনেন আমি বলি, তাও তো পারে না। পারে না কেন? দেখেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা এটাই, যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে না, প্রতিটা ওয়ার্ডে তাদের কিন্তু লোক থাকে, তার পলিটিক্যাল পার্টির একটা কোনো প্রতিনিধি থাকে, তারা কিন্তু বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারে। তো আপনি তো শুরু থেকেই জানেন আপনার সেই লোকগুলি নাই। লোক থাকার একটা সম্ভাবনা কিন্তু ছিল কীভাবে? এই যে স্টুডেন্টরা ছিল, তারা স্টুডেন্টদেরকে ইউজ করতে পারতো, কিন্তু তারা স্টুডেন্টদের ইউনিটিটাকে ভেঙে দিয়েছে ওই 2-3 জনের মন্ত্রী বানিয়ে। জি, একদম ভেঙে দিয়েছে। এখন সব স্টুডেন্ট মনে করে যে হোয়াই নট মি, আমাকে কেন নেওয়া হলো না, আমি তো ওর চেয়ে যোগ্য ছিলাম। জি, এই যে 3-4 জনকে নিচ্ছে, এরা কি ঢাকা ইউনিভার্সিটি তাদের ক্লাসে ফার্স্ট বয় ছিল না? তো যে তার চেয়ে বেটার রেজাল্ট করছে সে তো মনে করে আমাকে নিল না কেন? আমিও তো আন্দোলনে ছিলাম। এই পিক অ্যান্ড চুজ যেটা, এটা কীভাবে চুজ অ্যান্ড পিক, এটা কীভাবে হয়েছে? একজন লোকের কাছাকাছি ছিলাম বলে আমি যাইতে পারছি। এই যে বিষয়টা যদি ওটা না করতো, তাহলে কিন্তু এই স্টুডেন্টরাই তাদের কিন্তু পাওয়ার হয়ে বিভিন্ন জায়গায় কাজ করতো। তা সে করতে পারে নাই। স্টুডেন্টরা কিন্তু আর নাই একের জায়গায়, ওই 2-1 চিল্লাপাল্লা করে একটা মিছিলের ডাক দেখেন যে কয়জন লোক তো আমরা দেখি, এটা ধীরে ধীরে আরও কমবে। তো তারা ওই ঐক্যটাকে তারা ইচ্ছাকৃতভাবে ভেঙে দিল না কীভাবে ভাঙলো আমি জানি না, বাট এটা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এখন কি করতে হবে? যেহেতু তার এলাকা ভিত্তিক তার লোকজন নাই, সরকারকে আরও বেশি কেয়ারফুল হতে হবে যে কীভাবে এটা আমি হ্যান্ডেল করবো। কোথায় কি পারতেছে না তো। এখন তাদের একটাই মাত্র টেকনিক, সেটা কি? যখন থামাতে না পারে বলে কি যে স্বৈরাচারের দোষরা এখানে জড়ো হয়েছে। এটা কমন সিস্টেম, যেটা নাকি আগে হাসিনা বলতো যে আগুন সন্ত্রাসীরা যুক্ত হয়েছে, অতএব এগুলি করতেছে, জামাত শিবিরা এসে পড়ছে। এই যে জুজুর ভয়, এটা কয়েকদিন কার্যকর থাকবে, পরে কিন্তু আর কার্যকর থাকবে না। এটা তখন কিন্তু ঝামেলা পড়ে যাবে। কাজে আমি মনে করি জানেন, এফিসিয়েন্সির আর যে কোনো বিকল্প নাই। আপনাকে এফিসিয়েন্ট হতে হবে। আপনি হয়তো অতটা মেধাবী না, কিন্তু পরিশ্রমী হন। তাহলে এরা মেধাবী কিনা জানি না, তবে পরিশ্রমী না। এখানে হলো সমস্যাটা। খালি ব্লেম করে, খালি দুঃখ করে। কেন করেন? আচ্ছা, একটা যে বললো মাঝখানে একবার দেখলাম যে আমাদের প্রধান উপদেষ্টা বললো যে আপনারা আমার বাসার সামনে ভিড় না করে আমাকে লিখিতভাবে আনান। ধরা যাক আপনি একটা বক্তব্য আছে, আপনি লিখিতভাবে কীভাবে জানাবেন? আপনি যাকে সাংবাদিক বলেন, আপনি জানেন কোথায় জানাইতে হবে? জানেন না তো। তাহলে ওরা কীভাবে জানাবে লিখিতভাবে? আপনি একটা ওয়েবসাইট দিয়ে দিতেন, আপনি 10টা ইমেল দিয়ে দিতেন
যে এই 10টা ইমেইলে আপনাদের বক্তব্য আপনারা পাঠান। তথ্যগুলো যা আছে। সিম্পল, কিন্তু এটা কিন্তু খুব জটিল কোনো ব্যাপার না, কিন্তু দুনিয়ার লোক ইমেল করতো। আরে ভাই আমরা তো দেখেছি আগে, আমরা যখন ইন্টারমিডিয়েট পড়তাম অথবা ইউনিভার্সিটি পড়তাম, দেখতাম আমাদের বন্ধু বান্ধব দেখাইতো যে ওই সময় যিনি প্রেসিডেন্ট ছিল, বিশেষ করে আপনার ইয়ে ছিল ক্লিন্টন ছিল, ক্লিন্টনের আগে জিমি কার্টার ছিল। আমার এক ফ্রেন্ড ছিল, জিমি কার্টারের এক চিঠি এনে দেখাইছে। জিমি কার্টার তো আমাকে চিঠি পাঠিয়েছে, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি। জিমি কার্টার চিঠি করতে আসলো, তো ও একটা চিঠি লিখছে, কোথাকার কোন বাংলাদেশ, সেখানকার একটা স্টুডেন্ট জিমি কার্টারকে চিঠি লিখছে, তার অফিস কিন্তু সেই চিঠিটা জবাব দিয়েছে। এটা তো সম্ভব ভাই। তা আপনি এরকম একটা সেকশন, আপনাদের একটা প্রেস উইং আছে, তারা কি করে? তারা এই কাজটা করতে পারে না? আপনারা সবগুলো চিঠি আপনাদের কাছে নেন, বলেন এটা আমার 10টা ইমেল দিয়ে দেন। আপনি এই 10টা ইমেইলে আপনাদের সমস্ত অভিযোগ আমাদেরকে জানান। আমরা অভিযোগগুলি দেখি, যেটা কার্যকর সেটা ব্যবস্থা নেই। উনি তো বলেই খালাস, তারপরে উনি বলছেন যে কীভাবে চিঠিগুলো যেতে হবে, কীভাবে অভিযোগটা আমি আনাবো। ভাই আপনি যদি সিরিয়াস না হন, যে কথাটা বলেন ওই কথাটা যদি আপনি মিন না করেন, তাহলে তো সমস্যা। এগুলো কিন্তু জটিল কোনো কাজ না। কিন্তু আপনি তাকে চিঠির জবাব দেন না যে আপনি চিঠি আমরা পেয়েছি, এই চিঠিটি আমরা ভাবতেছি, আপনি করার জন্য অপেক্ষা করেন। দেখেন আপনি আন্দোলন আমার দেশ শেষ হয়ে যাবে, তো করেন না কেন ভাই? কষ্টের কাজ কেউ করতে চায় না, বুঝছেন, খালি বড় বড় বানিয়ে দেয়। না, কিন্তু এটা তো কষ্টের কাজ না। আপনি যে পরামর্শটা দিলেন চিঠি ইমেল ইস্যুটা, এটা কোনো কষ্টের কাজ না। তো চিঠিগুলি তারা নিবে, নিয়ে তাদের তো একটা প্রেস উইং আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে পিআরও আছে, পিআরওর আন্ডারে কয়েকজন লোক আছে, এদের কাজ হলো চিঠিগুলি জবাব দেওয়া। জবাব খুব একটা কঠিন কাজ না। কঠিন কাজ না, কারণ কয়েকটা ফরম্যাট তো 10 ধরনের, ম্যাক্সিমাম 10 থেকে 15 ধরনের সমস্যা আসে। দেখেন না আপনারা, আপনারা দেখেন, দিস ইজ কল্ড গুড গভর্নেন্স। তো আপনারা করতে পারেন না রে ভাই, আবার পরামর্শ দিলে মন খারাপ করেন, তো কি বলবেন এদেরকে? এই মাঝখানে যে মহাখালীতে আমরা দেখছিলাম যে মহাখালীতে রেলপথ বন্ধ করে রেখে সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্ধ ছিল, এটা কি কতখানি গ্রহণযোগ্য? এটা শুনেন, এটা হলো কি, এটা স্টুডেন্টদের দায়িত্বটা আসলে, এটা স্টুডেন্টদের তো, তাই না? এখন স্টুডেন্টদের দায়িত্বটা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান করতে পারতো। উনি বৃদ্ধ মানুষ, কি করেন আল্লাহ জানে, তো উনি নড়াচড়া খুবই কম করেন, কতটুকু কাজ করেন উনি খালি দেখেন, খেলে বসে কী করেন আল্লাহ আমি বলতে পারবো না। এবং ওনার একটা সহকারী নিছে, সে ওনার সে আবার 4 বছরের বড়। আমি ওই দিন বয়স দেখলাম, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের বয়স হলো 76 বছর, আর ওনার যিনি সহকারী নিছেন তার বয়স 80 বছর। এবার বুঝেন কী হবো, যা কিছু একটা হইতেছে, কীভাবে কী করে আমি বুঝি না রে ভাই। এই দাবিটা কিন্তু আমি পার্সোনালি আমি মনে করি যেটা গ্রহণযোগ্য দাবি না। আর আমার মনে করে কিছু যায় আসে না কিন্তু, বাট আমি পার্সোনালি মনে করি গ্রহণযোগ্য না। কারণ আমি যদি আজকে তিতুমির কলেজকে দিই, তো তিতুমির কলেজ ঢাকা শহরে, তিতুমির কলেজ থেকে পুরোনো কলেজ হলো ঢাকা কলেজ, তো ঢাকা কলেজ বলবে না যে আমার বিশ্ববিদ্যালয়ে আপনি কেন করবেন না? জি করবেন, তো আপনি কটারে করবেন? আমাদের দেশে অনেক পুরোনো পুরোনো কলেজ আছে, ময়মনসিংহে আছে AM কলেজ, বরিশালে আছে BM কলেজ, হ্যাঁ এখানে কুমিল্লা আছে ভিক্টোরিয়া কলেজ, সব জায়গায় তো আমরা সব বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবেন, আপনি পারবেন ভাই। তো এখন এগুলি তো ঘোষণা করলেই তো হবে না, কাজে বাস্তবতাও দেখতে হবে। কিন্তু আমার কথা হলো কি, এগুলি আলোচনা করেন না কেন? আলোচনা করেন, সঙ্গে সঙ্গে আলোচনা করেন, ঝুলে রাখেন কেন? যে কদিন ঝুলে থাকবে, যে কয়েক ঘন্টা ঝুলে থাকবে, সেই কয়েক ঘন্টা ওদেরও সমস্যা, সাধারণ মানুষের সমস্যা। ওই রাস্তা থেকে শিক্ষামন্ত্রী যায় না, তো ওর সমস্যার কি বুঝবে? সেই সমস্যার কি বুঝবে যে এমন লোকের সমস্যার সমাধান করবে যে জানেই না কেমনে করে কি হয়? তাহলে তো হলো না রে ভাই। আমার কথা হলো কি, পুরো দেশটার দায়িত্ব কিন্তু আপনাদের ম্যানেজ করতে হবে। আপনি কেমনি করে করবেন সেটা আপনাদের ব্যাপার। অনভিজ্ঞ আছেন তো অভিজ্ঞতা করে এটা সমাধানের চেষ্টা করবেন। মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসছি শেখ হাফিজুর রহমান কার্জন। আপনার কাছে একটু জানতে চাই, এই মুহূর্তে যে রাজপথে আসলে কি সমাধান সম্ভব কিনা বা অন্য কোনো ওয়ে আছে কিনা? আমি 2-3টি একজন শিক্ষার্থীর তার কিছু সাজেশন ছিল, সেগুলো আমি পড়ে শোনাচ্ছিলাম। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারাই রয়েছেন এখন, তাদেরকে কি আরও বেশি শক্ত হওয়া প্রয়োজন মনে করেন কিনা? আচ্ছা, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। মাসুদ কামাল ভাই, ওই আপনার ক্লিনটনের আগে ছিলেন সিনিয়র বুশ, হ্যাঁ, জিমি কার্টার বোধহয় ছিলেন ইয়েতে, আরো আগে ছিলেন। আমি জিমি কার্টার কথা বলতেছি। জি জি, আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, দ্যাট ওয়াজ আই থিংক 78 হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই সময়। আচ্ছা, আমার কাছে যেটা আমি আগেই বলেছি যে আপনার এই সরকারের কিন্তু স্থূলভাবেই যেটা বলা হচ্ছে যে আরেকটু যারা আন্দোলন করেছে সবার সাথে কথাবার্তা বলে
খুব দক্ষ একটা সরকার হওয়াটা উচিত ছিল, যেটা বলা হচ্ছে যে এটা চট্টগ্রাম সমিতি কিংবা বলা হচ্ছে যে এটা আপনার এনজিও সরকার। কারণ আপনার একটা সরকার চালাতে গেলে যেমন মেধা দরকার, অভিজ্ঞতা দরকার, প্রজ্ঞা দরকার, রাজনৈতিক মানে রাষ্ট্র পরিচালনার একটা অভিজ্ঞতা দরকার। কারণ হয় কি যে আপনি যখন ওয়েন ইউ আর হোল্ডিং এনি পোস্ট ইন দি মানে স্টেট অ্যাপারেটাস কিংবা আপনার রাষ্ট্রের ইসে আপনি মন্ত্রী উপদেষ্টা, আপনার কাছে ছাত্র আসবে, শ্রমিক আসবে, ব্যবসায়ী আসবে, তারপরে আপনার বিভিন্ন শ্রেণী পেশার লোক আসবে, হ্যাঁ, এবং আপনার সাথে জিও পলিটিক্সেরও এখন বড় তো আপনার হয় কি যে অনেক সময় একটার সাথে আরেকটা কিন্তু মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়, হ্যাঁ, এবং অনেক কিছু আপনার তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নিতে হয়, অনেক কিছু আবার আপনার একটা আপনার সিরিজ অফ নেগোসিয়েশন করতে হয়, হ্যাঁ। তো এখন যেটা হয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই সরকারের আপনার ওই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা একদমই নেই, এবং আপনার প্রশাসন যে চালাতে হয়, কারণ আপনার একটা বিষয় হচ্ছে সচিব এবং পুলিশরা কিন্তু একটা ভয়ের মধ্যে আছেন, হ্যাঁ, কখন কার মানে আমরা দেখেছি প্রথম দিকে প্রথম 2 মাসে সকালে একটা পদায়ন করে দুপুরে বাতিল করা হচ্ছে, আবার দুপুরে দিয়ে রাতে বাতিল করা হচ্ছে। আপনি দেখেন যে পুলিশের ভেতরে আপনার আমরা গতকালই দেখলাম যে নতুন আইজিপি এবং ডিএমপি কমিশনার। এখন ধরেন এই সরকারের মেয়াদ কত, 6 মাস 1 বছর, এখন আপনি 3 মাসে একটা পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনার পরিবর্তন করলেন। নতুন যারা এসছেন মানে তারা তো একটা ভয় থাকবেন যে তাদের কখন পরিবর্তন করে দেয়া হয়। তাহলে পরে আপনার এই যে আপনার প্রশাসন চালানোর জন্য যে একটা সচিব দরকার, একটা আইজিপি দরকার, একটা ডিএমপি কমিশনার দরকার, তারপর বিভিন্ন জায়গাতে লোক দরকার, এই লোকের যে নির্বাচনটা ঠিক হচ্ছে না, এবং সেই নির্বাচনটা ঠিক করার জন্য আপনার কিন্তু একটা মানে কি বলে যে একটা মেকানিজম দরকার ছিল, এক ধরনের সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট দরকার ছিল। কারণ মানে এমনও দেখা যাচ্ছে যে একজনকে নিয়োগ দিয়েছে, আপনার সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে যে উনি গত সরকারের সময় এমন সুযোগ সুবিধা নিয়েছেন, সুতরাং পরের দিন সেটা ক্যান্সেল, হ্যাঁ। তারপরে আপনি দেখেন যে এই যে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা, পুলিশের কিন্তু সোর্স থাকে, হ্যাঁ, তারপর গোয়েন্দা সংস্থা থাকে। এই যে আমাদের এখানে যে এত আন্দোলন হয়েছে, বিডিআর আন্দোলন মানে আনসার আন্দোলন করেছে, সচিবদের অনেক দাবি ছিল, পুলিশরা প্রথম দিকে আন্দোলন করেছে, সংখ্যালঘু যারা আন্দোলন করেছে, 7 কলেজের আন্দোলন করেছে, তিতুমির কলেজ আন্দোলন করেছে, গার্মেন্টস। এখন ধরেন যে এই যে আন্দোলনগুলো, যখন আন্দোলনটা হচ্ছে যে আপনি গার্মেন্টস শ্রমিক, আপনি বলা হচ্ছে যে সেখানে বেশ কিছু মালিক তারা পালিয়ে গিয়েছেন, এখন তাদের বেতন দেওয়া হচ্ছে না। তো এইটা তো আপনার 3 মাস ধরে 2 মাস ধরে চলার কথা না। আপনি তাদের সাথে বসেন এবং সিরিজ অফ ডিসকাশন হয়েছে, এবং এমনকি আপনার সচিবালয়েও ডিসকাশন হয়েছে। তা আপনি যদি সেটাকে সমাধান করতে না পারেন, ইট ইজ এক্সপ্রেসিং ইউর ইনএফিসিয়েন্সি। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনার শ্রমিক বিক্ষোভ হবে, ছাত্রদের বিক্ষোভ হবে, তারপরে রিক্সা চালকরা করছে, সংখ্যালঘুদের যেটা হচ্ছে সেটা তো খুবই মর্মান্তিক। কারণ আপনার সংখ্যালঘুদের ওইটা তো শুধু ঢাকা না, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় হয়েছে। সুতরাং এই যে আপনার নানা রকম যে বিক্ষোভ কিংবা আপনার উচিত হবে যে প্রথমেই যে কার ভিতরে কি বিক্ষোভ আছে সেটার জন্য তো পুলিশ, সেটার জন্য তো গোয়েন্দা সংস্থা, এবং আপনি কার কি বিক্ষোভ কিংবা কারো ভিতরে কোনো দাবি দেওয়া আছে কিনা সেটা আপনি প্রথমেই আলোচনা করে নেগোসিয়েশন করে সেটাকে আপনি মানে সমাধান করে ফেলবেন। যদি সমাধান করতে না পারেন তাহলে পরে আপনি কিভাবে সেটাকে আপনি মানে একটা হতে পারে যে তাদের সাথে আলোচনা করে আপনি দেখলেন ইমিডিয়েটলি কিছু পদক্ষেপ নিতে হবে, আপনি দেখলেন যে মধ্যমেয়াদী কিছু মানে মিড টার্ম কিছু আপনার ইনিশিয়েটিভ নিতে হবে, তারপরে আপনি দেখলেন যে না আমার লং টার্ম কিছু যেতে হবে, তাহলে সেই অ্যারেঞ্জমেন্টটা আপনার করতে হবে, তাই না? এবং আপনি ধরেন যে এই গত 100 দিনে যেভাবে আপনার এই মিরপুর কয়েকটা রাস্তা যে শাহবাগ, মিরপুর, তারপরে যে মগবাজার, তারপরে যে আপনার মহাকালী শুরু হয়েছে সম্প্রতি, এই যে বিষয়গুলো হলো, এটা তো ওপেন সিক্রেট এখন। তাহলে আপনার এই যে পুলিশ প্রশাসন তারা কি করছেন, তাহলে পরে আপনার যারা সরকারে তারা কি করছেন? কারণ এটার প্রেক্ষিতে তো প্রতিদিনই ভোগান্তি হচ্ছে। আপনি যখন সরকারে থাকবেন তখন আপনার বিভিন্ন শ্রেণী পেশার নানা রকম দাবি এসে আপনার কাছে আসবে, সেটাকে আপনাকে দক্ষতার সাথে সমাধান করতে হবে, তাই না? এবং সেই জন্যই একটা সরকার যে থাকে, আমরা যে হবস, লক, রুশো তাদের যে সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে যে সমাজ এবং রাষ্ট্র কেন করেছি, উই হ্যাভ এস্টাবলিশ দিস সোসাইটি এন্ড স্টেট ফর কমন গুড,
এবং এইখানে স্থিতিশীলতা থাকবে, সকল শ্রেণী পেশার মানুষের যে দাবি দেওয়া সেটা পূরণ হবে। যদি সেটা না পূরণ হয় তাহলে কিভাবে পূরণ হবে, সেটার জন্যই তো সরকার। আমরা যে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, সেটা কী জন্য দিচ্ছি? হ্যাঁ, সবই তো এদের মাধ্যমে চলছে। সুতরাং রাষ্ট্র ক্ষমতায় যখন আপনি যাবেন, তখন যদি আপনি বারবার শুধু বলতে থাকেন যে গত সরকারের সব কিছু লেফট ওভার, হ্যাঁ, গত সরকারের এই জঞ্জাল, আমরা অস্বীকার করব না যে গত সরকারের সময় আপনার মানে আর্থিক অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, টাকা পাচার হয়েছে, তারপর ভোটাধিকারের ক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রায় ভোটাধিকার বন্ধ, অনেক কিছু হয়েছে, আমরা অস্বীকার করছি না তো। কিন্তু আপনি এখন যে বিদ্যমান সমস্যা, প্রত্যেকটা সমস্যার সমাধান করতে গিয়ে যদি আপনি বলেন যে 15 বছরের জঞ্জাল এবং গত সরকারের সমস্ত কিছু, তাহলে হোয়াট আর ইউ ডুইং? আপনি কি করছেন? সরকার তো সরকারের জায়গা থেকে কাজ করছে এবং আন্দোলনকারীরাও আন্দোলন তাদের মতো করে যাচ্ছেন, কিন্তু মাঝখানে যারা চলাচলকারী বিভিন্ন যানবাহন বলি বা নিরীহ মানুষজন আসলে আক্রান্ত হচ্ছেন, তো এই প্রবণতা আসলে কিভাবে বন্ধ করা যায়? যদি দেখি যে ট্রেনের দুর্ঘটনাটা ছোট বাচ্চা মারাত্মকভাবে আহত হয়েছে, এরপরে সড়ক পথে আন্দোলন করছিল ঢাকা কলেজ, সিটি কলেজ, সেখানে একটা ছেলে মারা গিয়েছে, তো এরকম একের পর এক সাধারণ মানুষজন আসলে বিপদগ্রস্ত হচ্ছেন। এইটা তো আমার মনে হয় যে এটা সরকার পরিবর্তনে, মানে এটা কাউকে দোষ দেওয়া যাবে না। এটা যদি আমি গত 30 বছরের পরিসংখ্যান আপনাকে দেই, তাহলে পরে আগের সরকারের সময় একটা মহাসমাবেশ হলে আমি দেখতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আপনার বাসের পর বাস, তারপর দুপুরের খাবার যে প্যাকেট, মনে হতো যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ডাস্টবিন। আবার কিছুদিন আগে আমাদের আলেম ওলামার একটা ইয়ে করেছে, নিশ্চয়ই তারা তাদের ন্যায্য দাবি দেওয়া আছে, তাদের ব্যাপারে আমার কোনো মানে তারা নিশ্চয়ই মানে ভালো একটা উদ্দেশ্যে করেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ফর দ্য ফার্স্ট টাইম আমি দেখলাম যে আপনার একটা ওয়ার্কিং ডেতে তাদেরকে বলা হয়েছিল ওয়ার্কিং ডেতে তোমরা কোনো ইয়ে করো না। ওয়ার্কিং ডেতে করলো এবং আপনার আমার বাসার পাশে পুরো রাস্তা 3টা-4টা ইয়ে করে আপনার পুরো মানে সব বাস। তো এই যে ইয়েটা, এটা কোনো দল না, মানে প্রত্যেকটা সরকারের সময় আমরা যে মিছিল সমাবেশ সব কিছু এইটার ক্ষেত্রে আমরা দেখি যে জনভোগান্তিটা হয়, এবং এই সরকার বলে না, সব সরকারের সময় এটা হয়। এবং এইটার ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি তরফে আরও বেশি উদ্যোগ দরকার এবং আমাদের জনগণের একটা লিটারেসি দরকার। আমরা যারা আন্দোলন যারা করি তাদেরকে এটা মাথায় রাখা দরকার। আবার আর একটা বিষয় ঠিক যে আমাদের এখানে এমন একটা সংস্কৃতি হয়েছে, আপনি যদি জিম্মি করতে না পারেন আপনার দাবি দেওয়া আদায় হবে না। আপনি ধরেন যে আজকে যারা গার্মেন্টস শ্রমিক কিংবা সংখ্যালঘু, তার ব্যাটারি চালিত রিক্সা মালিক যারা, তারা যদি ধরেন যে সরোয়ার্দী উদ্যানে গিয়ে শান্তিপূর্ণভাবে দিনের পর দিন আন্দোলন করছেন, কিংবা তারা কোনো একটা জায়গাতে গিয়ে যে কোনো জনভোগান্তি হচ্ছে না, রাস্তাও অবরোধ করছেন না, ট্রেনও অবরোধ করছেন না, কিংবা দুর্ভোগটা না হয়, তখন দেখা যাবে দিনের পর দিন তারা আন্দোলন করছেন, তারা অনশন করছেন, পত্রিকাতেও কোনো খবর নাই, আর সরকার তো মানে কোনো সাড়া শব্দ দেবেই না। আপনি যতক্ষণ না পর্যন্ত জিম্মি করতে না পারবেন, আপনি সড়ক অবরোধ করে কিংবা আপনি ট্রেন অবরোধ করে, এইটাও আমাদের কিন্তু একটা বড় মানে ব্যর্থতার জায়গা। এটা কিন্তু আমাদের সামষ্টিক ব্যর্থতা। এটা কিন্তু শুধুমাত্র জনগণ কিংবা সরকার সেটা না, মানে সরকারের ভিতরে এটা ঢুকে গেছে, আবার যারা আন্দোলন করে তাদের ভিতরে ঢুকে গেছে যে আমি যদি রাস্তা অবরোধ করতে না পারি, আমি যদি জিম্মি করতে না পারি, তাহলে পরে আমার কথা কেউ শুনবে না। অনেক ধন্যবাদ প্রফেসর হাফিজুর রহমান কার্জন, আপনার কাছে নিশ্চয়ই আবার আসছি আমরা। জনাব মাসুদ কামাল, এবার একটু জানতে চাই যে পুলিশ যারা রয়েছেন তারা তো সেইভাবে ফাংশনিং করতে পারছেন না বা করছেন না, এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল। তো এই সমস্যাটা আসলে সমাধান কিভাবে সম্ভব? পাশাপাশি সেনাবাহিনী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা আসলে কতদিন এই দায়িত্ব পালন করতে পারবেন বা করবেন? সেনাবাহিনী আদৌ কোনো দায়িত্ব পালন করছেন কিনা এই জিনিসটা আমার কাছে দৃশ্যমান না। আমি খুব একটা দেখছি না যে দায়িত্ব পালন করতে। এটা করলে মধ্যরাতে দেখা যায়, প্রায় মধ্যরাতে প্রায় গাড়িতে দেখা যায়, বাট এইটা খুব একটা কার্যকর হচ্ছে বলে আমি মনে করি না। ওনাদেরকে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, ওনারা চাইলে আরও অনেক কিছু করতে পারতেন, এবং আমি মনে করি ওনারা যদি এটা করতেন, দিনের বেলাও করতেন, তো অনেক মানে দেশের সুবিধা হতো, লাভ হতো আমি মনে করি। যাক, সেটা গভর্নমেন্টের ব্যাপার। আর পুলিশের যে জিনিসটা আছে, দেখেন পুলিশের মধ্যে মূল সমস্যাটা জানেন, পুলিশের মনোবল ভেঙে গেছে, কোনো সন্দেহ নাই। অনেকগুলি কারণে সেটা হয়েছে। যেমন ধরেন সরকার একটা কিছু ঘোষণা করছে, ওই সময় যে যারা পুলিশ যারা মারা গেছে এটা নিয়ে কোনো মামলা করা যাবে না বলছে কিন্তু একটা। জি, আচ্ছা, এটা কি পুলিশের মনোবল বাড়ানোর জন্য খুব একটা টনিক হিসেবে কাজ করছে? কাজ করেনি, কাজটা করে নাই। তো আপনি এখন তাদেরকে মনোবলটা আপনি কীভাবে ফিরিয়ে আনবেন? ফিরিয়ে আনার জন্য কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস দরকার ছিল। আপনি মনে করেন
সাখাওয়াত সাহেবকে প্রথম দেওয়া হয়েছিল দায়িত্বটা। সাখাওয়াত সাহেব এসেই কিন্তু রাজারবাগে চলে গেছেন, যে ওখানে যে উনি নানা ধরনের বিক্ষোভের মুখে পড়েছেন, কিন্তু উনি কিন্তু চলে আসেননি। উনি ওখানে আবার গিয়েছেন, নানা রকম পদক্ষেপ নিয়েছেন। কেন? কথাও বলেছেন, পোশাক পরিবর্তন করবেন, অমুক তমুক। কেন? ওইগুলি কিন্তু পুলিশের মনোবল ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা। আপনি কি এরপরে যারা দায়িত্ব পেয়েছেন, যিনি, আপনি তার এমন কোনো উদ্যোগ দেখেছেন? উনি তো অফিস করতেছেন, জাস্ট অফিসে যান। উনি অফিস করেন, সকাল 8টা-9টা অফিস করে চলে আসেন। ভাই, মনোবলটা ফিরে কখন আসবে? যখন তাকে আপনি মোটিভেট করতে পারবেন। এই মোটিভেশনের কোনো একটা উদ্যোগ আপনি দেখেছেন অথবা পড়েছেন অথবা জেনেছেন, তো আপনি তাকে মোটিভেট করবেন না, তার জন্য আপনি কোনো কিছুই করবেন না, আর আপনি মনে মনে আশা করবেন সে মোটিভেটেড হয়ে যান পান লড়ে দিবে আপনার জন্য। এটা কি হয়? বরঞ্চ সে জানে যে আমি ফিরে আসা মাত্রই আমার জীবন আবার ঝুঁকির মুখে পড়বে। পড়ছেও তাই। বিভিন্ন থানায় স্টুডেন্টরা যাচ্ছে, পরিচয় দিচ্ছে, আমি সমন্বয়ক, অমুক তমুক, আমি যেটা বলি সেভাবে করে, করছেও তাই। ওরা দেখছে ঠিক আছে, তাহলে এক কাজ করি, এই গড্ডের লেগে প্রভাবে গা ভাসাই, আবার আগের মতো একজনের মামলার বাদে আসলো, দিয়ে দিলাম 332 জনের নাম দিয়ে ফোন টোন করলাম, কিছু মাল পানি কামাইলাম। অসুবিধাটা কি? আগের ফরম্যাট। আবার প্রত্যেকটা মামলার আপনি এফআইআরগুলি খেলে পড়ে দেখেন। আমার কাছে অনেক এফআইআর আসে, খেলে এফআইআরগুলি পড়ে দেখেন। একদম আগে আওয়ামী লীগ আমলে যে ফরম্যাট হইতো, ওই যে ময়লার গাড়ি ভাঙচুর হয়েছে, আগুন দিচ্ছে, মির্জা ফখরুল লাঠি নিয়ে যে ময়লার গাড়ি ভাঙছে। মির্জা ফখরুল জীবনে কোথাও লাঠি হাত নিয়েছে কিনা আমার সন্দেহ। উনি লাঠি দিয়ে যে ময়লার গাড়ি ভাঙছে, ওই যে ফরম্যাটটা, ওই ফরম্যাট এখন আছে। আমি একটা ঘটনা বলি আপনাকে, সিম্পলি ছোট একটা ঘটনা বলি। এক লোক ব্যবসা করে, তার বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে মামলা হয়েছে 7টা মামলা। বলা হয়েছে ওই লোক নাকি জামাত শিবিরে করে, জামাত শিবিরের সক্রিয় সদস্য। এই আমলে এসে তারপরে আবার মামলা হয়েছে 2টা। এখন সে নাকি আওয়ামী ফ্যাসিস্ট। একই লোক আওয়ামী ফ্যাসিস্ট। এই ভিতর জায়গায় এই ঢাকার মাটি কাটায় আমার কাছে নিয়ে আসছে, ভাই আমি তো আওয়ামী ফ্যাসিস্ট হয়ে গেলাম, আগে আসছিলাম জামাত শিবির। তাই আমি বললাম, ভাই আসলে আপনি কোনটা? কি ভাই, আমি ব্যবসা করি, আমি জামাত শিবিরও করতাম না কোনোদিন, আওয়ামী লীগ কোনোদিন করতাম না। আমার এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আছে, এক ডেভেলপার, সে আমাকে দৌড়ের উপর রাখার জন্য এই কাজগুলি বিভিন্ন সময় বিভিন্ন নাম দেওয়া। তো এরকম আমি একটা এক্সাম্পল দিলাম মাত্র, এরকম এক্সাম্পল বহুত আছে, জি, বহুত পাবেন আপনি। তো এগুলো তো হচ্ছে, যে সে কেমনি হচ্ছে, বুদ্ধিটা কার? বুদ্ধি কিন্তু পুলিশের। কারণ সে তো এই বুদ্ধিটা, এই স্কুলে তো সে অনেকদিন পড়ছে, 15 বছর তো এই স্কুলের স্টুডেন্ট ছিল, ওই বুদ্ধিটা সে দিচ্ছে। এখন ভাগাভাগি করে নিচ্ছে। ছাত্রকে বলে, ভাই তুমি ফোন দাও, আমার 50%, তুই 50%। ফোন করলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা। আর খবর নেয় যে এই এলাকার সবচেয়ে ধনী কারা, ধনীদেরকে দিলে পরে তার তো মনে করেন। আরে ওই দিন আরেকটা ঘটনা শুনলাম, ওই যে র্যাঙ্কস আছে না, জি, র্যাঙ্কস ইলেকট্রনিক্স, তার এক জিএম এই ভদ্রলোকে ঢাকার বাসার থেকে তুলে নিয়ে গেছে। কী ব্যাপার? নেত্রকোনায় তার নামে একটা মামলা হয়েছে। এই লোক জীবনে কোনোদিন নেত্রকোনা যায় নাই, নেত্রকোনা কোনো হত্যা প্রচেষ্টা তার মামলা। কী ব্যাপার ভাই, এটা কেমন হলো? সে বলে যে ভাই আমাদের এখানে এক ভদ্রলোক চাকরি করতো, তার চাকরি চলে গেছে, সে অন্য একটা কোম্পানিতে গেছে, আমাদের কোম্পানিকে হ্যারাস করার জন্য আমাদের বিভিন্ন লোকজনকে সে মামলা দিচ্ছে, মামলা দিয়ে পুলিশে টাকা দিচ্ছে। ভাইজান, নেত্রকোনার থেকে গাড়ি ভাড়া খরচ করে পুলিশ ঢাকায় আসছে তাদের অ্যারেস্ট করার জন্য, নিয়ে তাদের নেত্রকোনা থানায় জীবনে প্রথম আসলাম নেত্রকোনায়। তো এগুলো তো হচ্ছে। তো এগুলি যারা করতেছে, যারা এগুলি থামানো কোনো সহজ, থামানো কিন্তু ওয়ান্টন মামলা। কীভাবে মামলা? এই মামলা বাদীকে 2-1টা বাদীকে ধরে ফেলান, বাদীকে ধরে ফেলান আপনি, তুমি এই লোকটাকে না কেবে দিলা, ভাই বোঝা তো যায়। তো শেখ হাসিনা 1 নম্বর আসামি, আসাদুজ্জামান কামাল 2 নম্বর আসামি, ওবায়দুল কবির কাদের 3 নম্বর, এরকম 5-7টা। আচ্ছা, 52 নম্বর আসামিকে আপনি জানেন? 84 নম্বরকে আপনি জানেন? কেউ জানে না। কিন্তু ওই 84 নম্বর কিন্তু নিজে জানে তার উপরে কী যাচ্ছে। এবং তারও যে বড় কথা, আমাকে 2-1 লোক বললো যে তাদের এই সমস্ত আদালতে নাকি একটা বলাই আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে মামলায় শেখ হাসিনা আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এই মামলায় কারো জামিন হবে না ধরলে পরে। তো টাকা টোকা দিয়ে কোনো মতো ধরাইতে পারলেই হইলো, জামিন আর পাবেন না আপনি। তাহলে কি হলো ভাই? আমরা একেবারেই শেষ প্রান্তে আপনার কাছে একটু ছোট করে দুজনের কাছে একই প্রশ্ন রাখতে চাই। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এবং 100 দিন তো পেরিয়ে গেছে, আরও বেশ কিছুদিন আগেই। তো তারা আসলে কতখানি সফল এবং তাদের জন্য সর্বশেষ কি পরামর্শ থাকতে পারে?
না আমি এক বলবো না, উনি এক বলবেন। একটা জিনিস হলো শোনেন, এই সরকার সফল অনেক জায়গায় না, কিন্তু আমি এই সরকারকে বলবো তারপরে একটা এমন একটা অবস্থায় এসে একটা তারা গভর্নমেন্টের দায়িত্বটা নিচ্ছে। তারা অনেক ভুল টুল করছে। এক নম্বর প্রথম ভুল ছিল তাদের উপদেষ্টা মণ্ডলীটা প্রপার হয় নাই। জি, তারা খুবই মানে এই টাইপের মানে আপনার বয়স্ক টাইপের কিছু লোককে নিয়ে আসছে, জানে কাজের না, ব্যক্তিগত পরিচয় থেকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে তাদের এটা বোঝা উচিত ছিল। তারা একটা সিরিয়াস কাজ করতে আসছে, পিকনিক করতে আসে নাই, দেশ চালাইতে আসছে। ওদের মাথায় রাখা উচিত ছিল, কিন্তু যা হবার তা তো হয়ে গেছে, ওটা তো আমি ব্যাক করাতে পারবো না। আমার সরকারের কাছে পরামর্শ হলো তারপরেও তাদের নিয়তটা মনে হয় ভালো, আমার কাছে মনে হয়। এবং 2 নম্বর হলো আগে গভর্নমেন্ট যারা থাকতো তারা সব হয়তো করাপ্ট। আমার জানা মতে মোটামুটি আমি মনে করি 2-1টা ব্যতিক্রম থাকতেও পারে, মোটামুটি এরা করাপ্ট না। এদের বিরুদ্ধে এখনও কোনো ফিনান্সিয়াল করাপশনের খবর আমরা পাই নাই। কাজে এরা একটা অন্য ধরনের গভর্নমেন্ট আমরা পাচ্ছি এবং আমি এদের নিয়ে হ্যাপি। তাহলে আমার একটা মাত্র অনুরোধ তাদের কাছে, ছোট্ট করে, যে যদি কাউকে আপনি মনে করেন যে সে তার কাজটা করতে পারছে না, আপনি প্লিজ তার পোর্টফোলিওটা চেঞ্জ করে দেন। বাদ দিতে বলি না, সে হয়তো অন্য একটা ডিপার্টমেন্টে ভালো করবে, কিন্তু চেঞ্জ করেন, একটু উল্টাপাল্টা করলে এটা ভালো হয়। অনেক ধন্যবাদ শেখ হাফিজুর রহমান কাজল। একই প্রশ্ন আমার কাছে যেটা মনে হয় যে আসলে অন্তর্বর্তী সরকার প্রথমত তাদের ম্যান্ডেট এবং তাদের এখতিয়ারটা বুঝতে ভুল করেছেন। কারণ আমি যতটুকু বুঝতে পেরেছি যে তাদের উচিত ছিল যে পুলিশ, প্রশাসন, বিচার, নির্বাচন ব্যবস্থা এই 4টা বিষয় সংস্কার করে অর্থনীতিতে যেহেতু লুটপাট হয়েছে এটাকে সংস্কার করে দ্রুততম সময়ের ভিতরে নির্বাচন দিয়ে, হ্যাঁ, আর যদি তারা বেশি সময় থাকতে চান 1.5 বছর 2 বছর, সেটাও সব আন্দোলনকারী যারা ছিলেন তাদের সাথে কথা বলে জাতীয় কনভেনশন করে সেটা দরকার ছিল। তারা সেটা করেন নাই। এবং দ্বিতীয়ত তারা অপ্রয়োজনীয় জায়গায় হাত দিয়েছেন। জাতীয় সংগীত পরিবর্তনের চেষ্টায় প্রথমে আমরা দেখলাম একটা বঙ্গবন্ধুকে অসম্মান করা, তারপর সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করা, এবং এইটার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে তারা একটা এন্টি বাংলাদেশ এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। ওই জায়গাটাতে কিন্তু ভয়াবহ সমস্যা আমার কাছে মনে হয়েছে, এবং আমার কাছে মনে হয় অধিকাংশ নাগরিক, বাংলাদেশের অধিকাংশ জনগণ এইটাকে মেনে নেবে না। জি, অনেক ধন্যবাদ প্রফেসর হাফিজুর রহমান কাজল এবং জনাব মাসুদ কামাল। দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।